এনিওয়ে, এবার আমরা শিখবো যে একটা টাস্ক টু এর এর জন্য কিভাবে একটা ভালো প্ল্যান করা যায়। একটা ভালো প্ল্যান করার আহ সুবিধাগুলো কি, এবং এটা আপনাকে কিভাবে হেল্প করবে যে টাইমলি এসেটাকে শেষ করতে এবং আপনার ডিজায়ার্ড ব্যান্ডস্কোরটাকে পেতে। একটা জিনিস দেখবেন যে অনেকেই এসে লিখতে পারে, তো চমৎকার এসে লিখে দেখা যায় যে উইথ ইন গিভেন টাইম দে আর আনএবল টু ফিনিশ ইট। সেটা কিন্তু ইফেক্টিভ রাইটিং না। আপনার কাজ হবে যে আমাকে 40 মিনিট সময় দিবে টাস্ক টুটা লেখার জন্য। এই 40 মিনিটস এর মধ্যে আমি কিভাবে সর্বোচ্চ স্কোর তুলতে পারি। আর আগে বলেছিলাম যে টাস্ক টু এর জন্য আপনার স্কোর থাকবে 2/3। পুরো আইএলটিএস রাইটিং এর যে স্কোরটা, সেটার 2/3 হচ্ছে আপনার টাস্ক টুতে। এবার আসেন কিভাবে টেস্টে লেখা যায়, এটা আমরা একটু ক্লিয়ার করি। আপনার প্রথমত মাথায় রাখবেন যে আপনাকে সময় দিবে কতক্ষণ বলেন তো টাস্ক টু এর জন্য। 40 minutes। 40 মিনিটস। টাইম ফর টাস্ক টু, 40 মিনিটস। এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করবো? এই 40 মিনিটস আমি ইউটিলাইজ করবো এখন। আমি আপনাদেরকে বলবো যে আপনি সময়টাকে 3টে ভাগে ভাগ করবেন। কিভাবে করবেন? নাম্বার ওয়ান হচ্ছে প্ল্যানিং। আপনি প্ল্যান করবেন আগে। এই প্ল্যানিং এর জন্য আপনি 5 থেকে 10 মিনিট, ইভেন আপনি 10 মিনিট ব্যয় করবেন। ইউ উইল স্পেন্ড অ্যাবাউট 5 to 10 মিনিটস, ওকে, জাস্ট ফর প্ল্যানিং। এটা আপাত দৃষ্টিতে মনে হবে যে ওয়েস্টিং অফ টাইম, বাট ইন রিয়েলিটি এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এটা ভালো প্ল্যানিং আপনাকে হেল্প করবে রাইট ওয়েতে সেটাকে লেখার জন্য, এবং আপনি অন ট্র্যাকে থাকবেন। দেখবেন যে আপনার অফ টপিকে যাওয়ার সুযোগ কম, এবং আপনি যেভাবে প্ল্যান করেছেন ওই অনুযায়ী আপনি লেখাটা শেষ করতে পারবেন। হয়তো অনেকে প্রশ্নই বুঝে না, কোয়েশ্চেনটাকে না বুঝেই সে কি লেখাতে অস্থির হয়ে যায়, যেটা কোনোভাবেই করা যাবে না। প্রশ্নটা হাতে পাবেন, ভালো করে পড়বেন, প্ল্যান করবেন কি লিখবেন, এটা প্ল্যান করে রাখবেন, ডিসিশন নেবেন, দেন হচ্ছে কি আপনি লেখা আরম্ভ করবেন। তাহলে আমি কোশ্চেনটা পাওয়ার পরে কি আগে প্ল্যানিং করবে, এটার জন্য 5 থেকে 7 মিনিট এবং প্রয়োজনে 10 মিনিট সময় ব্যয় করবে। তারপরে আসেন আবার রাইটিং। এটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। যেটা এই প্ল্যানিং এর মাধ্যমে কি আপনি পেয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত, কিভাবে করা যায়। এটার জন্য আপনি 25 মিনিটস থেকে 30 মিনিটস প্লাস আপনি ব্যয় করবেন। লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার রিভিউইং, যেটা আমরা করি না। টু অনেস্ট আমরা এটা কি করার চিন্তা মাথায় না, রিভিউ বা চেকিং এর যে বিষয়টাকে বলি, এটা মাস্ট আপনারা করবেন। এটার জন্য আপনারা 2, 3, প্রয়োজন 5 মিনিট আপনি হাতে হাতে রাখবেন। এই যে আমি এই যে লাস্ট যে রিভিউইং বা চেকিং এর কথা বলছি, টু বি অনেস্ট আপনার 99% ক্যান্ডিডেট এটা করে না। আসলে সে সময় পায় না। সে কি 11th আওয়ার পর্যন্ত সে লিখতেই থাকে, 40 মিনিটস এর পরে সে লিখতে থাকে। যদি আপনি টাস্ক টুটা পরে লিখেন, অনেকেই দেখবেন যে কনক্লুশনটা শেষ করে আসতে পারে না। ওয়ার ইজ তো চেকিং বা রিভিউইং তো ওই পরের বিষয়। এই যে চেকিংটার মাধ্যমে আপনার 0.5 থেকে 1 ব্যান্ড বেড়ে যাবে। আসুন জানি কিভাবে। আপনি লেখাটা শেষ করলেন, আপনার স্লিপ অফ ফিঙ্গার বা স্লিপ অফ পেন বা পেন্সিল যাই বলি না কেন, দেখবেন যে 2-3টা ভোকাব স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে। এই রিভিউইং বা চেকিং এর মাধ্যমে ভুলটা বের হয়ে আসবে। তো 4টা 5টা স্পেলিং এর মিস্টেক আপনি খুঁজে পেলেন, এগুলোকে কি রেকটিফাই করলেন। তারপর হচ্ছে আপনার কিছু ভোকাব রিপিট হলো, সেগুলোকে আপনি কি করলেন, রিপ্লেস করলেন। তারপর গ্রামাটিক্যাল কিছু এরর আপনি হয়তো বা খুঁজে পেলেন। ফর এক্সাম্পল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেমন সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে প্লুরাল ভার্ব বসালেন, বা প্লুরাল সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসিয়ে দিলেন। এই যে খাবার মিস্টেক্স গুলো, এগুলোই বের করতে পারলে, এবং আপনি পারবেন, পারলে বলবো না, আপনি যখন রিভিউইং বা চেকিং এ যাবেন আপনি এই ভুলগুলো খুঁজে পাবেন, এবং এটা আপনাকে 0.5 থেকে 1 ব্যান্ড বেশি পেতে হেল্প করবে। এখন আসেন এই প্ল্যানিংটাকে আপনি কিভাবে করবেন। এই প্ল্যানিং নিয়ে আমরা এখন কথা বলবো, যে হাউ টু মেক ই স্ট্রং প্ল্যান। প্ল্যানিং এর জন্য আপনার প্রথম যে কাজটা, স্টেপ নাম্বার ওয়ান, আমরা স্টেপ দিয়ে দিয়ে শিখি। আসেন, স্টেপস। স্টেপ নাম্বার ওয়ান, রিড
the statement. Very careful. স্টেটমেন্ট তাহলে কোনটা, আসেন আমরা আমাদের এই বইয়ে এখানে যে কোশ্চেনটা, যেটা থেকে আমরা দেখে নিই। এই যে একটা কোশ্চেন আমরা ধরুন হাতের কাছে পেলাম, এটা থেকে আমরা দেখি। আমরা একটা কেমব্রিজ থেকে একটা কোশ্চেন নিয়ে আমরা দেখি এখানে কি কোশ্চেন আছে, এবং সে অনুযায়ী কি আমরা একটু প্ল্যান করার চেষ্টা করি। এই যে দেখেন উপরে একটা স্টেটমেন্ট, সাম পিপল, আই এম সরি, শুরু থেকে যাই, রাইটিং টাস্ক 2 দেখেন, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 minutes write about the following topic. Some people say that the main environmental problem of our time is the loss of particular species of plants and animals. Others say that there are more important environmental problems. এই যে ইস্যুটা, এটা হচ্ছে আপনার একটা স্টেটমেন্ট, খেয়াল করেন। একইভাবে যদি আমি আপনাদেরকে আরেকটা স্যাম্পল কোশ্চেন দেখাই, তাহলে আপনারা দেখেন প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে দেখবেন যে কি এইভাবে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে। This is the statement. Second, some people say that music is a good way of bringing people of different culture and ages together. দুইটা গেল। আপনি আরেকটা দেখেন, আমরা আরেকটা স্যাম্পল থেকে দেখা হচ্ছে কি আপনার সামনের দিকে কি প্রগ্রেস হবো ইনশাল্লাহ। এই যে আইটেমটা দেখেন, nowadays many people choose to be self-employed rather than to work for a company or organization. আর একটা স্টেটমেন্ট আমরা এখানে দেখলাম। তাহলে আপনার প্রথম কাজ হবে যে আপনি স্টেটমেন্টটা খুব ভালো করে পড়বেন। কতবার পড়বেন? যতক্ষণ পর্যন্ত আপনি কি মেইন টপিকটাকে আইডেন্টিফাই করতে না পারবেন। আমি একবার, দুইবার বা তিনবার বলবো না, যতক্ষণ পর্যন্ত আপনি মেইন টপিকটাকে আইডেন্টিফাই করতে না পারবেন, আপনার কাজ হবে আপনি কি কোশ্চেনটাকে পড়ে যাবেন। তাহলে রিড দ্য স্টেটমেন্ট ভেরি কেয়ারফুলি and identify the main topic and subtopic. যদি কোনো সাব টপিক থাকে সেটা আপনি খুঁজে বের করবেন, ডিপেন্ড। তাহলে মেইন টপিকটা বের করা হচ্ছে আপনার কাজ। গেল এটা। আপনি কি করলেন, স্টেটমেন্টটাকে পড়লেন এবং মেইন টপিকটাকে বের করলেন। এই মেইন টপিকটাকে বের করার জন্য সবচেয়ে সহজ কাজ হলো প্রশ্নটা প্যারাফ্রেজ করা। আমি রিপিট করি, স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ মানে হলো যে একই কথাকে তার অর্থের পরিবর্তন না ঘটিয়ে ভিন্নভাবে বলা। এটাকে কিভাবে করা যায়? আপনি কিছু ভোকাব রিপ্লেস করতে পারেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচার আপনি চেঞ্জ করতে পারেন। এভাবেই কি আপনি তার অর্থের পরিবর্তন না ঘটিয়ে তাকে ভিন্নভাবে কি লিখতে পারেন। তাহলে কি এই প্যারাফ্রেজ আমরা করার মাধ্যমে আমরা কি মেন টপিকটাকে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমি কোশ্চেনটাকে কি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। এই যে প্যারাফ্রেজিং, আইএলটিএস এর প্রত্যেকটা ক্ষেত্রে প্যারাফ্রেজিং আপনি পাবেন। আপনি রিডিং এ যান, প্রত্যেকটা ক্ষেত্রে একইভাবে আপনি লিসনিং এ যান, দেখবেন যে অনেকে প্যারাফ্রেজ করে। গেল এটা। আপনি স্টেটমেন্ট পড়লেন, মেইন টপিকটাকে আইডেন্টিফাই করলেন, তারপরে আপনার কাজ হচ্ছে রিড the instructions meticulously. এবার হচ্ছে ভাই আপনি স্টেটমেন্টটা পড়লেন, ইনস্ট্রাকশনসটা হচ্ছে কি আপনার যে কোশ্চেনটা আপনি পড়লেন। যেমন এখানে আরেকটা কোশ্চেন আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনার একদম ক্লিয়ার হবে যে আসলে ইনস্ট্রাকশনস কি, কোন জিনিসটা। লেট মি শো ইউ দ্য কোশ্চেন। ধরেন এখানে আপনি যে কোশ্চেনটাকে পেলেন, একটু খেয়াল করে দেখেন। আমি এখানে কি স্টেটমেন্টটা পেলাম, সাম পিপল সে দ্যাট মিউজিক ইজ এ গুড ওয়ে অফ ব্রিংিং পিপল অফ ডিফারেন্ট কালচারস এন্ড এজেস টুগেদার। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। বাট নিচে যে অংশটা, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আপনি এই যে উপরে যে কথাটা বললে সেটা আপনি কতটুকু এগ্রি করেন বা ডিসএগ্রি করেন, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। এটা আপনাকে ফলো করতে হবে। এটাই আপনি কি পুরো কোশ্চেন ব্যাখ্যা করবেন এই জিনিসটাকে নিয়ে। গেল আবার। আমি স্টেটমেন্টটা দেখলাম, স্টেটমেন্টটা দেখে মেইন টপিকটাকে আইডেন্টিফাই করলাম। এখন আমি কি করলাম ভাই, ইনস্ট্রাকশনটা পড়লাম, পড়ার পরে আমি এখানে বুঝতে পারলাম আমার এই কোশ্চেনটা কি আপনার আর্গুমেন্টেটিভ নাকি নন আর্গুমেন্টেটিভ।
এখানে আপনি একটু নোট নিয়ে রাখেন। ওকে, ফিগার ইট আউট আউট whether the question whether it's an argumentative or non-argumentative question. পেয়ে গেলেন। এখন দেখেন, আপনাদেরকে তো শুরুতেই বললাম যে আমার কি দুইটা টাইপ বেসিকলি, একটা আর্গুমেন্টেটিভ আর একটা হচ্ছে নন আর্গুমেন্টেটিভ। এই আর্গুমেন্ট হচ্ছে 90% কেসে থাকে। তার মধ্যে আমরা এখন যে কোশ্চেনটা এখানে দেখলাম, দেখেন, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, কোন আইটেমের মধ্যে আছে একটু দেখেন। এই যে আইটেমটা দেখেন আর্গুমেন্টের ভিতরে, সি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এই যে লক্ষ্য করেন, আমি বলেছিলাম একটু আগে যে এগ্রি, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রির সাথে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি একটু পার্থক্য রয়েছে। টু হোয়াট এক্সটেন্ট এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কতটুকু, হাউ মাচ ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি পুরোপুরি এগ্রি করেন নাকি পার্শালি এগ্রি করেন বা ডিসএগ্রি করেন। এই কথাটুকুকে আপনি আপনার এসের মধ্যে কি প্রুভ করবেন যে আপনি কতটুকু এগ্রি করেন বা ডিসএগ্রি করেন। আচ্ছা, একজন কোশ্চেন করেছিলেন যে আমি কি যখন আমাকে তারা এগ্রি ও ডিসএগ্রি কথা বলে আমি দুটোই লিখবো নাকি শুধু একটাই লিখবো। আপনি একটু খেয়াল করেন, ও বলছে অর, অথবা এটা অথবা ওইটা, সে বলছে অ্যাগ্রি অথবা ডিসঅ্যাগ্রি। তাহলে আপনি দুইটা লিখে কেন ক্লামজি করবেন, আপনার ডিসিশন নিতে অসুবিধা হবে। আপনি একটাতে থাকেন, ইদার অ্যাগ্রি করেন অথবা ডিসঅ্যাগ্রি করেন। এই সিতে আমি যদিও পার্সলে লিখছি এখানে একটা ওয়ার্ড, এটাতে আপনারা যাবেন না। আপনি যদি এক্সপার্ট রাইটার না হন, আপনি এই জায়গায় যাওয়ার দরকার নেই। আমি যে এটা রেড মার্ক করে দিলাম, আপনি অলওয়েজ যেটা একটা থাকবে, হয় কমপ্লিটলি, টোটাল, পার্সল, স্ট্রংলি, এর মধ্যে থাকবে। তাহলে কি আপনি যে কোনো একটা সাইডে থাকতে পারবেন। ক্লিয়ার হয়েছেন কিনা। আপনি আর্গুমেন্টে যাবেন এবং এটা আপনি স্ট্রংলি অর্থাৎ একটা সাইডে থাকেন, সেটা আপনার বি হোক বা সি হোক। আসেন আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই। আপনি কি পেলেন এখানে দেখেন, আপনি স্টেটমেন্ট পড়লেন, মেইন টপিকটা বের করলেন, ইনস্ট্রাকশনসটাকেও দেখলেন। এখন হচ্ছে কি আপনি এটা বুঝে গেলেন এটাকে আর্গুমেন্টেটিভ নাকি নন আর্গুমেন্টেটিভ, সেটাও কি আপনি আইডেন্টিফাই করে ফেলেন। এবার হচ্ছে আপনার কি লেখার জন্য আপনি এখন প্রস্তুত হবেন। তাহলে কি টেক সাম নোটস, টেক সাম নোটস and get ready for writing. এ মোটামুটি আপনার প্ল্যানিং শেষ। আমরা যখন একটা কমপ্লিট এসে লিখবো ক্লাসে, তখন কি আপনি, আপনার কাছে কি এই ধারণাটা একদম পরিষ্কার হবে যে হ্যাঁ, এই প্ল্যানটা কতটুকু ইফেক্টিভ। তার আগে কি আপনি রিয়েলাইজ করতে পারবেন না। আচ্ছা, এখন আপনি লেখার জন্য প্রস্তুত, তাহলে আপনি কি লিখবেন, কিভাবে লিখবেন। আপনি এসে লেখার ক্ষেত্রে প্রতিটা এসে একটা স্ট্রাকচার নিয়ে আসবেন। হাউএভার কোনো টেমপ্লেট আপনার ফলো করবেন না। টেমপ্লেট ফলো করার পরে হচ্ছে কি, এই জিনিসগুলো কিছু ওয়ার্ড তুমি রিপ্লেস করে এসেটা শেষ করে আসো। ওই ধরনের প্ল্যান যদি আপনারা করেন এবং ওইভাবে লিখতে চান, তাহলে 5.5, আর আপনার লাখ যদি খুব ভালো হয় তাহলে 6 আসবে, এর উপর আসবে না। বাট আপনার গোল যদি 6 বা 7 হয়, তাহলে কি আপনি ওই ধরনের থিঙ্কিং থেকে বের হয়ে আসতে হবে। তবে নিজে কি সেন্টেন্স প্রডিউস করবেন এবং আইডিয়া প্রডিউস করে তারপর কাজ করবেন। আসেন এবার, তাহলে এটা আপনি কিভাবে করতে পারেন, একটা স্ট্রাকচার কিরকম হতে পারে। প্রতিটা এসআই স্ট্রাকচার দেখবেন কি সেম। আপনারা জানেন যে প্রত্যেকটা এসে শুরুতে কি থাকে, একটা ইন্ট্রো ইন্ট্রো থাকে, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। কি কি থাকবে দেখেন, আমার প্রথম কাজ ইন্ট্রোতে কি থাকে সেটাতে আমরা পরে যাচ্ছি। সেকেন্ড যে জিনিসটা বডি প্যারাগ্রাফ, দেখেন আমি বডি প্যারাগ্রাফ বলি নাই, দেন হচ্ছে কনক্লুডিং প্যারাগ্রাফ। এই যে আমি ওয়ার্ড, তিনটা বিষয় লিখলাম, এই প্রত্যেকটা এসে কি আপনার এই স্ট্রাকচার অনুযায়ী যাবে।
আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ওয়ার্ড হচ্ছে কত 250+, বাট আমার এইম থাকবে 280 থেকে 300। তাহলে আপনি এই ইন্ট্রোর জন্য 50 থেকে 60 ওয়ার্ডস, মোটামুটি কম বেশি হতে পারে। আপনি এর মধ্যে কি 50 থেকে 60 ওয়ার্ডস বডি প্যারাগ্রাফে যখন আপনি যাবেন, আপনার দুটো বডি, এখানে আপনার ওয়ার্ড হবে 70 to 90 × 2, আমার দুইটা বডি প্যারাগ্রাফ। তারপরে আপনার কনক্লুডিং প্যারাগ্রাফ এখানে আপনি 40 to 50 ওয়ার্ডস এর মধ্যে শেষ করবেন। আপনি যদি এই অনুযায়ী প্ল্যান করেন তাহলে দেখবেন যে আপনার জন্য কাজ করা খুব সহজ হবে। তাহলে দেখেন আপনি ধরেন ইন্ট্রোতে লিখলেন 50 ওয়ার্ডস, দুইটা বডিতে লিখলেন ধরেন আপনার 150 ওয়ার্ডস, আর কনক্লুশনে গিয়ে আবার ধরুন 50 ওয়ার্ডস। তাহলে মোটামুটি হয়ে গেল আপনার কত, একটু খেয়াল করে দেখেন, আপনার 250+। বাট আমরা আরেকটু কি বেশি লেখার চেষ্টা করব, যদি আমাদের গোল হয় 7, 7.5 আর ইভেন ব্যান্ড 8, অর্থাৎ আপনি হায়ার স্কোরের জন্য যদি চিন্তা করেন, আসলে 300 ওয়ার্ডস এর নিচে পুরো জিনিসটাকে কভার করা সম্ভব হয় না। এবার দেখেন একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে কি থাকে, বলছে আরে কেমন হওয়া উচিত। আপনি এখানে আননেসেসারি কথা লিখবেন না। অনেকেই কি করে এসেতে প্রি প্ল্যান্ড অথবা মেমোরাইজড কিছু আননেসেসারি ওয়ার্ড তারা এখানে রেখে যাবে। এক্সামিনার এত এক্সপার্ট, তারা সেন্টেন্স পড়লে বুঝে এটাকে মেমোরাইজড নাকি সে রিয়েল টাইমে সেন্টেন্সটাকে প্রডিউস করেছে। আপনার প্রথম কাজ হবে ইন্ট্রোডিউস দ্য মেইন টপিক। আপনি মূল যে টপিকটা সেটাকে ইন্ট্রোডিউস করবেন। তারপরে যেটা আপনি করবেন, এখানে একটু মেইন টপিকটাকে ইন্ট্রোডিউস করলেন, ওর একটা ব্যাকগ্রাউন্ড দেন। যদিও আমি লিখতেছি যে কে খুব সহজ মনে হচ্ছে, বাট প্র্যাকটিক্যালি আপনি কাজ করতে গেলে দেখবেন যে মোটামুটি চ্যালেঞ্জ আছে। মেইন টপিকটাকে ইন্ট্রোডিউস করে ওর একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দেন। তারপর আপনি একটা থিসিস দিয়ে দেন। থিসিস আমি সবসময় বলি যে আপনারা চেষ্টা করবেন ডিরেক্ট একটা থিসিস দিতে। আচ্ছা, থিসিসটা কি জিনিস, এখানে থিসিসের মানে কি কেউ একজন বলতে পারেন? হোয়াট ডাজ থিসিস মিন হিয়ার? বলুন তো, এখানে থিসিস বলতে কি বোঝায়? থিসিস বলতে এখানে কি বোঝাচ্ছে, কেউ একজন বলেন। আমার টাস্ক 2 এর যে থিসিস, এর মিন, এর মানে কি? আচ্ছা, এর থিসিসের মিনস হচ্ছে আসলে হচ্ছে আপনার গোলটা কি, আপনার এইমটা কি, আপনি পুরো এসে জুড়ে কি লিখতে যাচ্ছেন, বডিতে আপনি কি লিখবেন, ওর একটা মেসেজ আপনি এখানে দিয়ে যাবেন। আপনি প্রত্যেকটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে তাই দেখবেন, আপনি কেমব্রিজের এসে গুলো দেখেন বা যে কোনো লেখার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন হচ্ছে কি, মূল কথাটাকে আপনি ইন্ট্রোডিউস করে যান। একইভাবে ওইখানে একটা থিসিস থাকে, এই থিসিসের মধ্যে কি আপনি একটা জিস্ট আমি বলবো যে একটু আইডিয়া দিয়ে যান, এটা আপনার গোলটা কি আর এইমটা কি, সেই সম্পর্কে আপনি একটা মেসেজ দিয়ে যান। আপনার রাইটিং এ বা আপনার এসে এর ইন্ট্রোতে একটা থিসিস থাকবে, এই থিসিসে একটা মেসেজ থাকবে যে আপনি বোর্ডে কি লিখতে যাচ্ছেন। ডিরেক্ট থিসিস লেখার একটা সুবিধা আছে, ডিরেক্ট থিসিসটা লিখলে হয় কি, আপনার বডি প্যারাগ্রাফ গুলোতে ডিরেইলড হওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ আপনি যে বিষয়টি লিখতে যাচ্ছেন আপনি সেটাতে থাকবেন। এবার আসলে বডি প্যারাগ্রাফ গুলোতে কি থাকে, কি কি থাকবে, আমরা এগুলো একটু কথা বলি। বডি প্যারাগ্রাফ, বডি 1 বডি 2 দুটোর ক্ষেত্রে আমরা একইভাবে প্রথমে আমি মূল কথাটাকে ইন্ট্রোডিউস করবো। ইন্ট্রোডিউস টপিক সেন্টেন্স, এখানেও একটা যে বিষয়টাকে আপনি লিখতে যাচ্ছেন সেটাকে আপনি ইন্ট্রোডিউস করে দেন প্রথমে। এবার আপনি এটাকে এক্সপ্লেইন করেন, এক্সপ্লেনেশন। এরপরে গিয়ে গিভেন এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে আপনি প্রুভ করবেন। আপনি যদি পারেন আমি বলবো যে আপনি একটা কানেক্টিং সেন্টেন্স দেন।
অথবা আপনি একটা কনক্লুডিং সেন্টেন্স দেন। এটা আপনার দুটো বোর্ডের ক্ষেত্রে সেম ভাবে যাবে। এরপরে আসেন এবার আপনার কনক্লুডিং প্যারাগ্রাফ, যেমন কনক্লুশন কি থাকবে। খুবই সহজ কাজ। আমি বলবো যে আপনি এখানে যেটা করবেন, আপনি প্রথমে যে গিয়েই আপনি আপনার এই যে স্টেটমেন্টটাকে বা মেইন টপিকটাকে রিইন্ট্রোডিউস করেন। ঠিক আছে, আমি বলবো যে রিইন্ট্রোডিউস দ্য মেইন টপিক। এরপরে গিয়ে রিস্টেট ইউর ওপিনিয়ন। যদি ভাই এটা আপনার আর্গুমেন্টেটিভ এসে হয়, সেই ক্ষেত্রে আমি লিখে রাখলাম ইফ। ফাইনালি টেক অফ মেসেজ, অর্থাৎ আপনি লেখাটা শেষ করতে যাচ্ছেন। অফ কনক্লুডিং সেন্টেন্স। এই হচ্ছে মোটামুটি আপনার একটা এসে কি নমুনা। আপনি পুরো এসেটা কি হবে কিভাবে হবে পুরো জিনিসটা একবার দেখেন। কোথাও কনফিউশন থাকে তারপর আমাকে বলেন। পুরোটা আপনারা একবার দেখেন। এরপরে আপনাদের সময়ের উপর বেস করে আমরা আরেকটা কোশ্চেন নিব। একটা কোশ্চেন নিয়ে আমরা এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। এটা একটু দেখতে থাকেন আপনারা। আচ্ছা, কারা কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না কোনো স্যার। কনফিউশন? একদম ক্লিয়ার যতটুকু ব্যাখ্যা করলাম। জি স্যার। জি স্যার। এটা আমি আজকে এই যে ক্লাসটা, হ্যাঁ এটা তো রেকর্ড করে রেখেছি। জি এটা স্যার। আপনারা পাবেন। কনফিউশন থাকবে যেখানে কয়েকবার করে দেখে নেবেন। আর এখন কাজ হবে যে এই যে প্ল্যান গুলো আমরা করলাম, এই যে কাজগুলো করলাম, কেমব্রিজের কোয়েশ্চেন গুলোকে নিয়ে নিজেরা অ্যানালাইসিস করবেন। আপনার অনেক অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হয় না। রাইট ওয়েতে আমি বলবো যে 5-7টা এসে লিখলি না। এসেটাকে লিখবেন। লেখানোর পরে একজন যদি চেক করাবেন। হয় কি, আপনি ফিডব্যাক যদি না নেন তাহলে এটা ইফেক্টিভ হয় না। আপনি একটা লেখা শেষ করার পর একটা ফিডব্যাক নেবেন। ধরেন আপনি রাইট টাইমে লিখলেন, যেভাবে আমরা আজকে শিখলাম প্ল্যানিং কিভাবে করতে হয়, এটার জন্য কত সময় আপনি ব্যয় করবেন, যে যেখানে আপনি লিখলেন এগুলো। তারপর রাইটিংটা আপনি কি করলেন, এই যে ইন্ট্রোটা কিভাবে লিখলেন, বডিটা কিভাবে, কনক্লুশনটা শেষ করলেন, তারপরে আপনি চেক করলেন। এরপর আপনি একটা কি ফিডব্যাক নেবেন। ফিডব্যাক নিয়ে দেখবেন যে আপনার স্কোরটা কত আসে। এতে করে কি আপনি আপনার যে প্রগ্রেস এটা আপনি রিয়েলাইজ করতে পারবেন, এবং এটা খুবই জরুরি। আসলে আমরা কেমব্রিজের যে কোনো একটা বই থেকে আমরা একটা কোশ্চেন নিয়ে আমরা একটু অ্যানালিসিস করে কিছু একটা কোশ্চেন, যে একটা ইন্টার কিভাবে লিখতে হয় অ্যাটলিস্ট আমরা এটার জন্য আজকে একটু কাজ করার চেষ্টা করব। আহ, দেখি, আর্গুমেন্ট আর নন আর্গুমেন্ট যে কোনো একটা কোশ্চেন আমরা কাজ করবো। আমি এখানে একটু দেখি কি ধরনের কোশ্চেন আছে এখানে। আচ্ছা, এটা তো অবশ্যই একটু ডাবল কোশ্চেন। এটা স্লিপ দিয়ে অবশ্য আপনার জন্য একটু জটিল হবে, যেহেতু আপনারা মাত্র বিগিনার্স। আমি বলবো আমরা শুরু করেছি, আমরা একটু ইজি একটা কোশ্চেন নেওয়ার চেষ্টা করি, কেমব্রিজ থেকে নিচ্ছি। যদি একান্ত এর চাইতে সহজ না পাওয়া যায় তখন আমরা এটাই হয়তো বা লিখবো। ডিফারেন্ট টাইপের কিছু চাচ্ছিলাম, ফাইনালি হয়তো এগুলো থেকে লেখা লাগতে পারে, যদি আমরা 11th আওয়ারে একটা ঠিক করতে না পারি। প্রত্যেকটা বইয়ে 3 সেট করে কোয়েশ্চেন, দিস ইজ থার্ড ওয়ান। লেটস সি।
হোয়াটস ওয়েটিং ফর আস। আচ্ছা, আর খোঁজা কি আছে, যেহেতু আমরা জাস্ট লিখবো একটুখানি খেয়াল করেন এখানে। আহ কাকে দিয়ে পড়াবো? সুমাইয়া পড়েন, শুরু থেকে পড়েন। রাইটিং টাস্ক 2। Writing task 2. You should spend about 40 minutes on this task. Write about the following topic. In many countries, paying for things using mobile phone apps is becoming increasingly common. Does this development have more advantages or more disadvantages? Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. Write at least আচ্ছা, 20 to 50 words. ওকে ফাইন। তাহলে এটা তো আপনি প্ল্যান যে বুঝলেন, এটা কি আবার স্টেটমেন্ট, তাই তো? এই যেটাকে মার্ক করলাম, দিস ইজ দ্য স্টেটমেন্ট। ওকে, নিচে হচ্ছে আমার ইনস্ট্রাকশনস। আপনারা দেখে আমাকে এখান থেকে বলতে পারেন কিনা যে আসলে আমার যে আইটেমগুলো আমি দেখি, যেটা বুঝে গেলেন যে আপনার আর্গুমেন্টেটিভ, তাই তো? এখানে আমাকে বলেন তো কোন আইটেমটার সাথে যাচ্ছে, যেটা আপনি বের করতে পারেন কি। আর্গুমেন্ট তো বলেই দিলাম, সফটওয়্যার ডাউন আর্গুমেন্ট দেখার কিছুই নেই। এখান থেকে দেখে আমাকে বলেন কোন আইটেমের সাথে যাচ্ছে। তো ভাই আপনি দেখে বের করেন। এ বি সি ডি ই, এ বি সি ডি ই, which item does go with this question? Sir, I think E নাম্বারটা। এটা আমরা একটু যাই, ই পড়েন তো এখানে। ই এর সাথে কি যায়? does this development have মোর অ্যাডভান্টেজ অর মোর ডিসঅ্যাডভান্টেজ? স্যার আরেকবার একটু অপশন গুলো দেখবো স্যার, তাহলে বলতে পারবো। অবশ্যই, হ্যাঁ, স্যার এটা ডি নাম্বার হবে। জি। আচ্ছা, এখানে দেখেন ও বলছে ডু দি অ্যাডভান্টেজ আউট ওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ সে বলতে চাচ্ছে আপনি কি মনে করেন অ্যাডভান্টেজ গুলো ডিসঅ্যাডভান্টেজ গুলোকে ছাড়িয়ে যায়। এর মানে হলো যে একটা বিশেষ সুবিধা অসুবিধার সাথে সুবিধা বেশি। ক্লিয়ার কিনা? হুম। এটা জি বেসিকলি ও স্যার। বলতে চাচ্ছে যে এই জিনিসের সুবিধাও আছে অসুবিধাও আছে। সে যাই হোক, আপনি কি মনে করেন অসুবিধার সাথে সুবিধা বেশি? তাহলে এই যে কোশ্চেনটা আপনি এখানে যদি পড়েন, ডাজ দ্য ডেভেলপমেন্ট হ্যাভ মোর অ্যাডভান্টেজ অর মোর ডিসঅ্যাডভান্টেজেস, অলমোস্ট সেম, অলমোস্ট। সে বলছে এই যে উপর যে বিষয়টা, এটাকে আপনি মনে করেন যে ডিসঅ্যাডভান্টেজের চাইতে কি আপনার অ্যাডভান্টেজটা বেশি। আপনি ওই জায়গার মতো করে বলেন হ্যাঁ অ্যাডভান্টেজটা বেশি বা ডিসঅ্যাডভান্টেজটা বেশি। কিভাবে এটা আপনি প্রুভ করবেন? এখন দেখেন এই যে কোশ্চেনটাকে পড়ার পরে আপনাকে এখানে কি নিয়ে লিখতে বলছে সেটা বুঝছেন কিনা। হোয়াটস দ্য মেইন টপিক? তুমি বলো তো এখানে মেইন স্যার টপিকটা কি। এখানে বলেন, হ্যাঁ সময় বলেন। স্যার যখন আমি এই কোশ্চেন অ্যান্সারটা দিব, যদি ধরেন আমার অ্যান্সার হয় যে দিস ডেভেলপমেন্ট হ্যাজ মোর অ্যাডভান্টেজেস, হ্যাঁ, তার মানে হুম এটা তো বোঝাচ্ছে যে অ্যাডভান্টেজেস আছে সাথে ডিসঅ্যাডভান্টেজেসও আছে, বাট হ্যাঁ আমি অ্যাডভান্টেজ হুম নিয়ে কথা বলতে চাচ্ছি তো। হুম। আপনি এখানে যেটা করবেন, এখানে একটু ডিসঅ্যাডভান্টেজের একটু মেসেজ দেওয়াটা ভালো। এটাই জিজ্ঞেস করতেছিলাম স্যার। তবে না দিলেও মেজর কোনো সমস্যা হবে না, বাট এখানে যে কোশ্চেনটা আমরা এখানে যেটা দেখলাম, এই যে আমরা যেটা লিখলাম এখানে বি, এখানে কিন্তু লাগবে। এখানে আপনি অ্যাডভান্টেজের ওয়েটটা একটু বেশি দেখাবেন, ডিসঅ্যাডভান্টেজটা কম দেখাবেন। বাট আমার এই যে কোশ্চেনটা, এটার ক্ষেত্রে আমার দুটো জিনিস লেখা অত জরুরি না। বাট যদি আপনি নাও লিখেন, কোনো ধরেন আপনি অ্যাডভান্টেজও দেখালেন, ডিসঅ্যাডভান্টেজ দেখালে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, এখানে অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে, বাট ডিসঅ্যাডভান্টেজ থেকে অ্যাডভান্টেজটা বেশি। ক্লিয়ার কিনা? বাট আমি যদি স্যার লিখি, আমি এক দুটোই দুইটা লাইন দেখাবো। স্যার ডিসঅ্যাডভান্টেজ, স্যার হ্যাঁ, অ্যাডভান্টেজটা আপ- মানে পার্সেন্টটা বেশি দেখাবো আর ডিসঅ্যাডভান্টেজ আপনি একটা দুইটা যেটাই লাইন দেখান, আপনি দিয়ে দিলে। আপনার ইচ্ছা হলো যে আপনি ডিসঅ্যাডভান্টেজ বেশি দেখাবেন, অ্যাডভান্টেজ কম দেখাবেন, তাতে কোনো অসুবিধা নেই। ও তো বলছে তুমি কি মনে করো হুম, যে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস চাইতে, সরি, এখানে সে advantage, বলছে যে এই যে উপরে যে ডেভেলপমেন্ট, এটা কি বেশি অ্যাডভান্টেজ রয়েছে না বেশি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ক্লিয়ার কিনা? স্যার। আপনি এটাকে এটাকে স্যার, বেস করে কাজ করুন, এটা আপনাকে কি বলছে। এখানে আপনি বলছেন হুম, হ্যাঁ আমি মনে করি যে বেশি অ্যাডভান্টেজ রয়েছে বা বেশি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা কি হুম, এই যে স্টেটমেন্ট এর উপর বেস করে। তাহলে দেখেন ইন মেনি কান্ট্রিজ পেইং ফর থিংস ইউজিং মোবাইল ফোন অ্যাপস ইজ বিকামিং ইনক্রিজিংলি কমন।
আমাকে আপনারা আগে বলেন এটার মেইন টপিকটা কি। স্যার আমরা হচ্ছে যে এখন মোবাইল ফোনে যে অ্যাপ গুলো আছে যেমন বিকাশ নগদ এগুলো দিয়ে যে হচ্ছে পে করতেছে, এটা হচ্ছে অনেক কমন হয়ে যাচ্ছে এখন কান্ট্রিতে। এখন এটা হচ্ছে হ্যাঁ, অ্যাডভান্টেজেস বেশি না ডিসঅ্যাডভান্টেজেস বেশি, এটা জানতে হ্যাঁ, চেয়েছে। সেটা পরে, আগে আপনারা আমাকে এটা ক্লিয়ার করেন এখানে আসলে সে কি, কোন বিষয় নিয়ে মেসেজটা লিখবো, আমার মেইন টপিকটা কি। স্যার টেকনোলজি। এখানে মেইন টপিকটা কি, আমরা তো নিচেটাতে পরে যাব, আমাদের যে ইনস্ট্রাকশন এটা এটা নিয়ে এটা নিয়ে আমাদের চিন্তা পরে, এই যে নিচের অংশ এটা নিয়ে আমাদের থিঙ্কিংটা অনেক পরে। ঠিক আছে, আমরা হচ্ছে আগে মেইন টপিকটা বের করবো, এখানে আমি কোন বিষয়ে সেটা লিখবো সেটা আগে আমরা ক্লিয়ার হবো। অ্যাপস। বুঝে গেলেন যে অ্যাপস, কিসের অ্যাপ, মোবাইল ফোনের অ্যাপস, কোন কাজের জন্য, অ্যাপস গুলো কিসের স্যার। মোবাইল ফোন অ্যাপস, কোন কোন অ্যাপস গুলো, অ্যাপস তো অনেক রকমের, এটা কি ফর প্লেইং ভিডিও গেমস সেই অ্যাপস। স্যার মোবাইল ব্যাংকিং অ্যাপস নিয়ে। So paying for this things স্যার, বিভিন্ন স্যার বিলিং নাকি স্যার, বিল পেইং সিস্টেম ফর এই থিংস, ধরনের কিছু। আচ্ছা, পে করার জন্য, তাই তো, জি স্যার। তারপরে জি কেনাকাটার স্যার। জন্য বা আপনার বিল পে করার জন্য। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনলেন, বিল পে করা লাগতেছে, আপনি ইলেকট্রিসিটি বিল জমা রেখে সেখানে আপনি কি এইখানে কি পে করা লাগতেছে, তার মানে হচ্ছে যে স্যার। পেইমেন্টের জন্য, পেইং ফর থিংস ইউজিং জি জি। মোবাইল ফোন অ্যাপস, এই পুরো জিনিসটা অর্থাৎ আপনি কি যে পে করার জন্য, মূল্য যে পরিশোধের কোনো জন্য কিছু পেই যে স্যার। অ্যাপ গুলো, হ্যাঁ, মূল্য পরিশোধের জন্য যে অ্যাপ, সেই অ্যাপ, এটাই হচ্ছে আমার মূল কথা। এটার ব্যবহার দিন দিন কি অনেক বাড়তেছে। এই যে এমনভাবে বাড়তেছে, বাড়তেছে। জি স্যার। হ্যাঁ, এটার কি বেশি সুবিধা রয়েছে নাকি বেশি অসুবিধা রয়েছে। আপনি মূল টপিকটা পেয়ে গেলেন ভাই, যে আমার কিছু আমার পে জি করার জি জি। জন্য যে মোবাইল ফোন অ্যাপস সেটা নিয়ে আমার লিখতে বলছে। এবার আপনি বের করেন যে এই যে এটা যে বাড়তেছে, এইটা কি ভালো নাকি খারাপ, এটা কি সুবিধা নাকি অসুবিধা, এটা সুবিধা অসুবিধা। বেশি নাকি জি স্যার। অসুবিধা বেশি। আপনি এক্সামের খাতার প্রতি কিন্তু আস্তে করে এই পার্ট দিয়ে এইভাবে নোট নেবেন, মেইন টপিকটাকে আইডেন্টিফাই করার পর আপনি এখানে নোট নেবেন আসতে, যে আমার অ্যাডভান্টেজ গুলো কি, ডিসঅ্যাডভান্টেজ, মেইন টপিকটা ধরুন আপনি বের বের করলেন, অ্যাপস, মোবাইল ফোন অ্যাপস ফর এই বিল করলেন, এটা হচ্ছে আপনার মূল টপিক। ওর হচ্ছে কি আমার স্যার। অ্যাডভান্টেজ, আমি আমি কিন্তু ডিসিশন এখন নিই নাই, আমি কি এটা পরে ডিসিশন নেব নাকি, আর ডিসঅ্যাডভান্টেজেস। জি স্যার। এবার আপনার বের করেন যে ওর ওর সুবিধা কি আর অসুবিধা কি, অ্যাডভান্টেজ গুলো কি হতে পারে, আবার ডিসঅ্যাডভান্টেজ গুলো কি হতে পারে, তাই না। জি স্যার। যেমন জি অ্যাডভান্টেজের মধ্যে একটা অ্যাডভান্টেজ আমি আপনাদেরকে বলি, কি বলেন তো দেখে, আপনার দুই একটা বলেন, মাথা আসতেছে। স্যার, আমার স্যার সময়ের মানে আমার অ্যাডভান্টেজেস। অল্প অল্প সময় ফ্লেক্সিবিলিটি, স্যার আমি। হ্যাঁ, স্যার। এটা আপনি কি, আপনি তো ফ্লেক্সিবল না অনেক, পোর্টেবিলিটি। সোফার উপর জি শুয়ে স্যার। শুয়ে, ওকে, লাইং অন ইউ হ্যাঁ সোফা, হ্যাঁ। or okay, or simply sitting on a couch, you can pay your bill, হুম, গেল এটা। আপনি বললেন যে ভাই টাইম হুম, সেভিং, জি স্যার। ঠিক আছে, আপনি আরো এইভাবে কি পয়েন্ট আপনি বের করে নেবেন। এখন আপনি ভাবলেন যে আমি কি করতে, এটা ডিসঅ্যাডভান্টেজ, আপনি বললেন যে ভাই রিস্কি, আপনি বললেন যে ওয়েস্ট অফ মানি, আপনার কিন্তু কাজ শেষ। এই যে প্ল্যানিংটা, এটা করতে পারলে ভাই আপনার এসএ লেখা খুবই সহজ। আনফর্চুনেটলি এই কাজটা আমরা করতে পারি না। আর প্রত্যেকটা এসে জি স্যার, এটাই তো এসে লেখার সমস্যা। ক্ষেত্রে এই কাজটুকু শুধু করবেন, যে এই যে আমার মূল টপিকটা বের করা, এবার হচ্ছে আপনি আপনার হ্যাঁ মতো করে, হ্যাঁ, বা বেশি অ্যাডভান্টেজ রয়েছে বা বেশি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কিভাবে আপনি আপনার মতো করে ওই যে বোর্ডেতে গিয়ে ব্যাখ্যা করবেন। প্রথম বোর্ডেতে ফ্লেক্সিবিলিটি, তারপরে কি এখানে আপনি কি করবেন, ওর উপর ব্যাখ্যা দিবেন, ওকে আপনি এক্সাম্পল দিয়ে প্রুভ করবেন যে আপনি কি করেন, হ্যাঁ, আপনি কিভাবে টাইম সেভ হয়, কিভাবে ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন। স্যার।
এইভাবে কি আপনি আপনার এসে লেখাটাকে কন্ট্রোল করবেন। এবং এই দিস ইজ হাউ ইফ সামওয়ান রাইটস অ্যান এসে there is a great possibility to achieve his desired band score. Remember, it's not a rocket science. However, I could say it's neither a rocket science nor a piece of cake. It completely depends on right practice. আপনি রাইট ওয়েতে Yes, প্র্যাকটিস sir. করেন, আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর আসবেই। However, it will take time to get a better control. এনিওয়ে, আমরা আজকে কি এই যে আমাদের আইএলটিএস রাইটিং এর যে বেসিক যে ক্লাসটা, এটা আমরা অলমোস্ট শেষ করলাম। আপনারা কি একটু চোখগুলো আমরা একটু রিক্যাপ করে যাই। আমরা শুরুতে বললাম যে কি আপনাকে দুটো টাস্ক লিখতে হবে, আপনি একাডেমিক লিখেন বা জিটি লিখেন। এবং একাডেমিকের ক্ষেত্রে আপনাকে একটা এক্সপোজিটরি এসে লিখতে হবে টাস্ক ওয়ানে। আর সেটা আপনি একাডেমিক বা জিটি যেটাই টাস্ক ওটা ফার্স্ট হিসেবে এসে লিখতে হবে। এই যে ফার্স্ট হিসেবে এসে বা টাস্ক টু এর ওয়েটটা বেশি, সেটা হচ্ছে 2/3, এই জন্য সময় হচ্ছে 40 মিনিটস, ওয়ার্ডেও বেশি লিখতে হয়, 250+ ওয়ার্ডস। আবার টাস্ক ওয়ানে এটা দেখতেছেন যে সময় কম, 20 মিনিটস, ওয়েটও তার কম, 1/3, আর ওয়ার্ডও কম লিখতে হয়, অনলি 150+। আর এই বিষয়গুলোর উপর বেস করে আপনাকে ব্যান্ড স্কোর দিবে। দেখেন টাস্ক আছে কিনা, টাস্ক রেসপন্স, কোহেরেন্স আর কোহেশন, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাক্যুরেসি, লেক্সিক্যাল রিসোর্সেস। এগুলো আমরা কি ইতিমধ্যে ব্যাখ্যা করে গিয়েছি। তারপর হচ্ছে আপনার টাস্ক টু এর মধ্যে কি কি এসে থাকে আমি বলছি। আপনাকে হয়তো একটা আর্গুমেন্টেটিভ এসে দিবে, নতুবা একটা নন আর্গুমেন্টেটিভ এসে দিবে। আর্গুমেন্টেটিভ এর ভিতরে মোটামুটি আইটেম গুলো থাকে, আর নন আর্গুমেন্টেটিভ এর ভিতরে কি আইটেম গুলো থাকে। তারপরে বললাম যে কিভাবে একটা বেটার প্ল্যান করা যায়, এবং রাইট প্ল্যানের মাধ্যমে আপনি এসে কি সুন্দর করে কমপ্লিট করতে পারেন। সেজন্য আমরা লিখলাম এখানে শুরুতে প্ল্যান করব। এর জন্য আমি কিছু সময় বরাদ্দ করলাম। একইভাবে আমরা কি করব, আপনার এই রাইটিং এ যাব। রাইটিং এর জন্য কি করব সেই জিনিসগুলোকে আমরা এখানে মধ্যে ব্যাখ্যা করলাম। ফাইনালি আমরা কি এসে লেখার শেষে আমরা একটা রিভিউ চেক করব, সেটার জন্য আমরা কি 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট বরাদ্দ রাখবো। এবং এইভাবে কি আমরা আমাদের এসে লেখা শেষ করব। এনিওয়ে, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন? No, sir. No, sir. আচ্ছা